ছোট্ট বন্ধুরা কেমন আছো? আচ্ছা, তোমরা তিন মাথাওয়ালা দৈত্যকে চেনো না? তাহলে শুনে নাও আজকের গল্প। কিন্তু গল্প শুরুর আগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। করে নিয়েছো তো? বেশ, তাহলে শুরু করি আজকের গল্প। জীবনে আমরা অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু একবার আমরা এক দানবের মুখোমুখি হয়েছিলাম, আর সেই অভিজ্ঞতাই একেবারে মনে রাখার মতন ছিল। আজ লিখে রাখবো সেই অভিজ্ঞতা, কারণ এই অভিজ্ঞতা আমাদের এক সুন্দর শিক্ষা দিয়েছিল। কি সেই শিক্ষা, সে কথা না হয় এই গল্পের শেষেই লিখি। তখন সবে হাল্লাতে সুখের দিন এসেছে। আমাদের বিয়ের মাত্র কয়েক বছর হয়েছে। আমাদের বাবাদের সঙ্গে আমাদের স্বামীরা গিয়েছে এক সঙ্গীত প্রতিযোগিতায়। সেইখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে অনেক সঙ্গীত বিশারদরা নাকি আসবে। কিন্তু আমার বাবা আমায় বলেছিল প্রাণের ভাষায় গান গাইতে পারে শুধু গুপি গাইন ও বাঘা বাইন, তাই এই প্রতিযোগিতায় তারা বাদ দিয়ে আর কেউ নাকি জিততে পারে না। আমরা সবাই এই কথায় একমত হলাম। তারা চলে গেলে রাজ্যের দায়িত্ব আমাদের উপর এসে পড়ল। তখন হাল্লা শুনলি দুই রাজ্যেই বেশ শান্তি বিরাজ করছে, কোথাও কোনো অশান্তি নেই। কিন্তু হঠাৎ একদিন সেই শান্তিতে অশান্তির মেঘ দেখা দিল। সবাই বসে আছি, হঠাৎই দূতের আগমন। হাল্লা শুনলির পাশের রাজ্য দিকশূন্যপুর। এই দূত সেইখান থেকে এসছে। সে আমাকে প্রণাম করে বলল, মহারানী, ভীষণ বিপদ। শুনেছি আপনার স্বামী নাকি জাদু জানে, তাকে একটু বলবেন আমাদের রাজ্যে গিয়ে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আমি বললাম, আমাদের স্বামীরা গিয়েছে এক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিতে, তাকে তো এখন পাওয়া যাবে না। তবে দিকশূন্যপুরের রাজ্য চাইলে আমরা তাদের সাহায্য করতে পারি। দূত কিভাবে বলল, বেশ মহারানী, তাহলে আপনি আসুন আমাদের সঙ্গে। এখন যে কোনো জায়গা থেকে একটুখানি সাহায্যই আমাদের জন্য বিরাট এক আশার আলো দেখাতে পারে। আমি বললাম, আমি একা যাব না, আমার সঙ্গে আমার বোন হাল্লার রাজকুমারী মুক্তামালা যাবে। তুমি যাও, গিয়ে রাজাকে বলো। দূত যে আজ্ঞে বলে চলে গেল। আমি মুক্তাকে খবর দিলাম, আর 2 দিনের মধ্যেই যাত্রা শুরু করলাম। দিকশূন্যপুর বেশি দূরে নয়, তাই 1.5 দিনের মধ্যেই পৌঁছে গেলাম সেই রাজ্যে। সেই রাজ্যের রাজা রত্নমাণিক্য দেব আমাদের খুব সাদরে আমন্ত্রণ জানালেন, আর এক খুব সুন্দর কক্ষে নানা রকম সুস্বাদু খাদ্য ও পানীয় সমেত আমাদের বিশ্রামের ব্যবস্থা করলেন। বিশ্রাম পর্ব শেষ হলে তার সঙ্গে আমরা তার কক্ষে দেখা করতে গেলাম। তিনি আমাদের অভ্যর্থনা জানিয়ে বললেন, মহারানী, আমি সঠিক জানি না কার সাহায্য নিলে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। যখন শুনলাম হাল্লা দুষ্টু জাদুঘর মরফির কবল থেকে মুক্ত, আমি ঠিক করলাম যারা এ কাজ সম্ভব করেছে তাদের সঙ্গে কথা বলবো, তাই আপনাদের স্বামীদের সাহায্য চাইতে যাওয়া। আমি বললাম, মহারাজ, যদি কিছু মনে না করেন তাহলে একটু বলবেন কি হয়েছে। মহারাজ বললেন, কিছুদিন যাবৎ আমাদের এই গ্রামে এক 3 মাথাওয়ালা দৈত্যের আবির্ভাব হয়েছে। তার অত্যাচারে রাজ্যের মানুষ অতিষ্ঠ। কেন, কি করে সে? মুক্তামালা জিজ্ঞেস করলো। রাজা বলল, সে একখানা খুব সুন্দর বাঁশি বাজিয়ে গ্রামের কিশোরদের, মনে রাখবেন শুধু কিশোরদের, নিজের কাছে নিয়ে যায়। তাদের মেরে ফেলে না, শুধু বন্দি করে রেখে তাদের দিয়ে চাকরের মতন নিজের মহলে কাজ করায়। সে থাকে কোথায়? আমি জিজ্ঞেস করলাম। মহারাজ বললেন, দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষদের এক ভাঙাচোরা কেল্লা আছে, সে সেইখানেই থাকে। সারাদিন তার দেখা পাওয়া যায় না, তবে রাত হলে সে বাঁশি নিয়ে বেরোয় নিজের শিকারের খোঁজে। তার বাঁশিতে সম্মোহনী শক্তি আছে, যার কানে সেই আওয়াজ যায় সে তার সম্মোহনের বশে চলে আসে। সে কোনো বল প্রয়োগ করে না, কিন্তু তাও শয়ে শয়ে কিশোরদের বন্দি বানিয়ে নেয়। সমস্যা গম্ভীর। আমরা ঠিক করলাম আমরা সেই রাতেই বেরোবো আমাদের অভিযানে। অবশ্যই কানে তুলো গুজে, না হলে বাঁশির সুর আমাদেরও সম্মোহন করে ফেলবে। আর তখন কি হবে?
রাত তখন বেশ গভীর, প্রায় মধ্যরাত বলা যেতে পারে। আমি আর মুক্তা পা টিপে টিপে কেল্লার কাছে এলাম। আমাদের ঘোড়া আমরা একটু দূরে বেঁধে রেখেছিলাম, যাতে ঘোড়ার খুরের শব্দে সব মাটি না হয়ে যায়। হলোও না। আমরা কানে শক্তপোক্ত তুলো গুজে আস্তে আস্তে প্রবেশ করলাম পুরনো কেল্লায়। তখন দৈত্য নেই। দেখলাম একটা ছোট্ট ঘরে প্রায় 50-60টা মতো কিশোর ঘুমিয়ে আছে। মুক্তা আমার কানে কানে বলল, দিদি, আমি রাজবৈদ্য থেকে মানুষকে সম্মোহনের রাস্তা থেকে বার করার উপায় জেনেছিলাম কোনো এক কালে, কিন্তু এত কিশোরকে তো একসঙ্গে সম্মোহনের হাত থেকে বার করতে পারবো না। 1-2জনকে চেষ্টা করে দেখা যেতে পারে। আমি বললাম, বেশ, তুই একজনের উপরেই না হয় সেই বিদ্যার প্রয়োগ কর। এই বলে আমি পা টিপে টিপে ঘরে প্রবেশ করলাম। দেখলাম একদম সামনে এক সুন্দর দেখতে কিশোর শুয়ে আছে। সে রোগা পাতলার চেহারার। বুঝলাম একে কোলে তুলতে আমার অসুবিধা হবে না। হলোও না। আমি তাকে আস্তে করে কোলে তুলে নিলাম। সে একটু নড়ে উঠল, কিন্তু কিছু বলল না। আস্তে আস্তে তাকে বাইরে নিয়ে গেলাম যেখানে মুক্তামালা ছিল। তারপর আস্তে আস্তে সেই কিশোরকে সেইখানে শুইয়ে দিলাম। তা এরপর মুক্তামালা একটা অদ্ভুত জিনিস করলো। সে হঠাৎ সেই কিশোরকে থাপ্পড় মারতে শুরু করলো। আমি তো অবাক। মুক্তামালা আমায় বলল, তাড়াতাড়ি মুখটা চেপে ধর দিদি, না হলে উঠেই গোল বাঁধিয়ে দেবে। আমি যদিও কিছু বুঝতে পারলাম না, কিন্তু মুক্তামালার কথা মতন কাজটা করলাম। মুক্তা ছেলেটাকে একটার পর একটা থাপ্পড় মারতে লাগলো। বেচারা 7 নম্বর থাপ্পড়ে জেগে উঠল। মুক্তা ঠিকই বলেছিল, ছেলেটা জেগেই চেঁচানোর চেষ্টা করলো। ভাগ্যিস আমি মুখটা চেপেছিলাম। যাই হোক, মুক্তা নিজের ঠোঁটে আঙ্গুল রেখে বলল, চুপ, একদম চুপ। চুপ থাকলে তোমার বিপদ কম থাকবে। ছেলেটা কিছু বলল না, ঘোলাটে চোখে চেয়ে রইল। মুক্তামালা এইবার আরো 2টো থাপ্পড় মারলো ছেলেটার গালে। সে যেন মনে হলো আবার এক চটকা ঘুম ভেঙে উঠল। মুক্তা এইবার আমায় ইশারা করলো হাতটা সরিয়ে নিতে। আমি আস্তে করে হাতটা সরিয়ে নিলাম। ছেলেটা ভয়ে ভয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি, আর আমি এখানে কি করে এলাম? আমি আমাদের পরিচয় দিলাম, তারপর দৈত্যর কথাও বললাম। সে সব শুনে বলল, তার শুধু এইটুকু মনে আছে যে সে রাতে নিজের ঘরে নিজের ভাইয়ের পাশে ঘুমাচ্ছিল, যখন বেশ একটা মিঠে সুর তার কানে আসে। সে সেই সুর শুনে তার আওয়াজে মোহিত হয়ে সেই সুরের পিছু নেয়। ব্যাস, এরপরে তার আর কিছু মনে নেই। আমি বললাম, আমাদের কাছে খুব বেশি সময় নেই, তাই তোমায় যা বলছি মন দিয়ে শোনো। দৈত্য এলে সে যেন বুঝতে না পারে তুমি আর সম্মোহনের মধ্যে নেই। তার সামনে তুমি সম্মোহিতের মতনই থেকো, আর যা যা হচ্ছে এই কেল্লায় তা আমায় জানিও। আমরা আবার তোমার কাছে কাল রাতে আসব। কিশোর বলল, আমি বাড়ি যাব। মুক্তামালা বলল, যাবে তো, তোমাদের সবাইকে আমরা বাড়ি নিয়ে যাব, কিন্তু তার আগে আমাদের তো এই দৈত্যকে হারাতে হবে নাকি? বলো, তুমি আমাদের এই দৈত্যকে হারাতে সাহায্য করবে? কিশোর মাথা নাড়ল। আমি বললাম, এই তো ভালো ছেলের মতন কথা। আচ্ছা, তোমার নামটা কি সেটাই তো জানা হলো না। কিশোর বলল, রামলাল, কিন্তু সবাই রাম বলে ডাকে। বেশ রাম, আমরা তাহলে আজ আসি। ভোর হতে চলল, দৈত্য ফিরে আসতে পারে। আমরা কাল আবার আসব, তখন তোমার থেকে শুনবো সব কিছু। তুমি কিন্তু আমাদের কথা ভুলো না, আমি বললাম। রাম আলতো করে মাথা নাড়ল। আমরা বেরিয়ে এলাম। ভোরে রাজপ্রাসাদে পৌঁছে রাজাকে সব বললাম। রাজা সব শুনে বলল, আচ্ছা, আমি যদি রাতে 50-100 একটা সৈন্য পাঠিয়ে সবকটা কিশোরকে থাপ্পড় মেরে মেরে এই সম্মোহনের থেকে বার করে তাদের বাড়ি ফিরিয়ে দিই, তাহলে হয় না? না মহারাজ, অত সৈন্য গেলে বেশ একটা গোল বাঁধবে, দৈত্য সাবধান হয়ে যাবে আর বড় কোনো ক্ষতি করে দেবে কিশোরদের। তাকে শায়েস্তা বুদ্ধি দিয়ে করতে হবে। রাজা প্রস্তাবে নিমরাজি হয়ে বলল, বেশ। আমি আর মুক্তামালা সকালটা কাটালাম রাজপ্রাসাদের গ্রন্থাগারে।
সেখানে লাখের উপর বই। আমাদের মতন বই প্রেমীদের কাছে এ একেবারে স্বর্গ। এখন আমরা কাজে এসছি, তাই আমরা খুঁজতে থাকলাম এমন একটা বই যেখানে হয়তো বা কিছু থাকবে আমাদের এই দৈত্যকে নিয়ে। সত্যি বলতে কি, এমন একটা বই পেয়েও গেলাম। এই এক লোককথার গল্প। অনেক কাল আগে সুদর্শন নামে এক বণিক ছিল। সে তার নামের মতনই ভীষণ সুন্দর দেখতে ছিল। তার সুন্দর চেহারা লোকের ঈর্ষার কারণ ছিল, কিন্তু তাতেও তার মন ভরল না। সে চাইতো আরো সুন্দর হতে, আর তাই সে নানাবিধ আচার বিচার করত। এতে লাভের চেয়ে লোকসান হতো বেশি, কিন্তু তাতেও সে দমতো না। এমনই এক পরীক্ষা নিরীক্ষার সময় এক ভয়ানক ভুলে তার দুটো অধিক মাথা বেরিয়ে আসে, যাতে সে দেখতে এক কদাকার দৈত্যর মতন হয়ে যায় আর নিজের লোকালয় ছেড়ে পালিয়ে বাঁচে। লোককথা এখানেই শেষ হয়, কিন্তু একটা বইয়ে দেখলাম লেখা আছে 200 সুন্দর কিশোরের রক্তে মেশানো এক জাদুই মলম লাগালে দৈত্য আবার নিজের স্বরূপ ফেরত পাবে। তাই কি দৈত্য এখন কিশোরদের অপহরণ করা শুরু করেছে? 200! কাল তো কেল্লায় 50-60টা কিশোরকে দেখলাম। তাহলে তো এখনো আরো অনেক ধরা বাকি আছে। রাতে আবার গেলাম কেল্লায়। দৈত্য সেই দিনও বেরিয়েছে কিশোরের খোঁজে। আমরা চুপি সেরে ঢুকে গেলাম সেই ঘরে যেখানে রাম ও বাকি কিশোররা ঘুমাচ্ছিল। আমরা রামকে একটু ধাক্কা দিতে এসে জেগে উঠলো, বলল, আপনারা এসেছেন? আমি সেই কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। কাল দৈত্য আমার বন্ধু নুরুলকে এনেছিল। সেও খুব সুন্দর দেখতে, এক্কেরে রাজপুত্তুর। আমি হেসে বললাম, তাই? আর কি দেখলে সেটা বলো। রাম বলল, দৈত্য আমাদের সকালে 4টে দলে ভাগ করে দিল। এক দলের কাজ কেল্লা ঝাড়পোছ করে পরিষ্কার রাখা, দ্বিতীয় দলের কাজ দৈত্য সব জামাকাপড় ধুয়ে রাখা, তৃতীয় দলের কাজ দৈত্যর জন্য সুস্বাদু সব রান্না করা। দৈত্যই সব শাকসবজি মাছ মাংস তাদেরকে এনে দিয়েছিল। আর শেষ দলের কাজ? মুক্তামালা জিজ্ঞেস করলো। রাম বলল, শেষ দলের কাজ বেশ অদ্ভুত। এই দলে সবচেয়ে সুন্দর দেখতে কিশোররা থাকে। আমি আর নুরুলও ছিলাম। আমাদের দিয়ে দৈত্য একটা মলম বানালো ইয়া বড় একটা কড়াইয়ে। কি বিটকেল সব জিনিস দিল তাতে, ময়ূরের পালক, হরিণের চোখ আর না জানি কি কি। আমরা তো দেখেই গা গুলিয়ে উঠেছিল। যাই হোক, আমি কিছু বুঝতে দিইনি, সম্মোহিতের মতন সব কাজ করে গিয়েছি। মলম তৈরি হলে দৈত্য নুরুলের বুড়ো আঙ্গুল কেটে 2 ফোঁটা রক্ত সেই মলমে মেশালো। নুরুলের নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল, কিন্তু ওর চোখ দিয়ে 1 ফোঁটাও জল পড়ল না। যাই হোক, মলম তৈরি হলে দৈত্যর কথার মতন আমরা সেই মলম তার গায়ে মালিশ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে কি রাম? আমরা একসঙ্গে জিজ্ঞেস করে উঠলাম। রাম বলল, সঙ্গে সঙ্গে দৈত্যের গা দিয়ে এক মায়াবী দ্যুতি ঠিকরে বেরোতে লাগলো, আর তার শরীরের গঠনও ঠিক এক দেবদূতের মতন হয়ে গেল। যদি তার ওই কদাকার 3টে মাথা না থাকতো, তাহলে তাকে সত্যিই দেবদূতের মতন লাগতো। আমি হেসে বললাম, আসলে কি বলতো রাম, মনটাই আসল। সেইটাই যদি কদাকার হয়, তাহলে বাইরেটাও আস্তে আস্তে কদাকারই হয়ে যায়। রাম কি বুঝলো কে জানে, শুধু মাথা নাড়ল। মুক্তা একটা পুড়িয়া রামকে দিয়ে বলল, যে করেই হোক এই ওষুধ দৈত্যর খাওয়ারে মেশাতে হবে, কিন্তু শুধু দৈত্যের খাওয়ারেই মেশাবে, আর কারো খাওয়ারে নয়। কি পারবে তো? রাম বলল, হ্যাঁ পারবো, কিন্তু আপনাদের জানাবো কি করে? আমি রামকে জানলার কাছে নিয়ে গিয়ে কেল্লার বাইরে একটা কুঁড়ে ঘর দেখালাম। বললাম, ওই যে কুঁড়ে ঘরটা দেখছো, ও তো ইসমাইল চাচার ঘর, নুরুল তো ওরই ছেলে। রাম বলল। আমি বললাম, আমরা কাল থেকে ওই ঘরেই থাকবো। তুমি যেদিন দৈত্যর খাওয়ারে ওষুধটা দেবে, ছুটতে গিয়ে আমাদের ওইখানে খবর দিও, ঠিক আছে? রাম মাথা নাড়ল। 2 দিন কিচ্ছু হলো না। আমরা অনেকটা সময় রাজার গ্রন্থাগারে অনেক বই পড়ে আর বাকিটা সময় ইসমাইল চাচার কুঁড়ে ঘরে কাটালাম।
2 দিন পর এক রাতে রাম ছুটতে ছুটতে আমাদের এসে জানালো সেই দৈত্যর খাবারে ওষুধ মিশিয়ে দিয়েছে। এইবার আমি আমার খেল শুরু করলাম। বাবার কাছে সঙ্গীত শিল্পীরা মাঝে মাঝেই আসতো। তাদের একজনের থেকে শিখেছিলাম বাঁশি বাজানো, আর রাজার গ্রন্থাগারে বই পড়তে পড়তে জেনেছিলাম যেমন সম্মোহনের সুর হয় তেমনি হয় সম্মোহন কাটানোর সুর। ব্যাস, এইবার আমি রাজার থেকে ধার করে আনা বাঁশি বার করে বাজাতে লাগলাম সেই সুর। আস্তে আস্তে সব কিশোর জেগে উঠল। তারা হই হই করে বেরিয়ে আসতে লাগলো কেল্লার বাইরে। সেইখানে তাদের পরিবারের সঙ্গে রাজামশাই সবাই অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই তারা উল্লাসে ফেটে পড়ল। দৈত্য তখন মুক্তার দেওয়া ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে অগরে ঘুমাচ্ছে। এই কবিরাজের মক্ষম ওষুধ। অন্তত 100 বছরের আগে ঘুম ভাঙবে না এই দৈত্যর। 100 বছর হতে আর মাত্র কয়েকটা বছরই বাকি আছে। কে জানে সেই দৈত্য জেগে উঠে আবার কোনো তাণ্ডব শুরু করবে কিনা, নাকি বদলে যাবে নতুন এক মানুষে, যে ভগবানের দেওয়া চেহারা নয় বরং নিজের গুণ নিজের মনটার খেয়াল রাখতেই বেশি তৎপর হবে। কি ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? তোমরাও কি খুব বেশি সচেতন ভগবানের দেওয়া চেহারা নিয়ে, নাকি নিজেদের মনটাকেই সুন্দর রাখতে বেশি পছন্দ করো? আমায় জানিও কমেন্টসে। আর গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজ তবে আসি, টাটা।